Welcome to the first video lecture of proper analysis. তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অসমতা বা ইনইকুয়ালিটি। আমরা প্রায় সবাই পরিচিত এই টপিকটার সাথে, মানে বলা চলে এটা আমাদের বাচ্চাকালের একটা টপিক। তারপরও ম্যাথমেটিক্সে অনেক ইউজ হয় এই টপিকের বিভিন্ন প্রপার্টি গুলো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি চেষ্টা করব এই ভিডিওতেই কভার করার, সেটা হচ্ছে ব্যবধি বা ইন্টারভাল। খুব ইম্পর্টেন্ট একটি টপিক, অনেকেই কিন্তু কনফিউজড থাকেন এই বিষয় নিয়ে, ব্যবধির যে টপিক আছে ওই টপিক নিয়ে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো অসমতার কথা যদি বলতে চাই তাহলে কি বলা যায়, দুটি বাস্তব সংখ্যা চিন্তা করি, এ এবং বি, দুটি রিয়াল নাম্বার। যদি এ এবং বি এর মধ্যে আমরা তুলনা করি তাহলে কি পাই? তিনটা জিনিস পেতে পারি। হতে পারে এ ইজ ইকুয়াল বি, অর্থাৎ এ ও বি একই সংখ্যা। আবার হতে পারে এ গ্রেটার দেন বি, এ বড় বি ছোট। আবার হতে পারে এ ইজ স্মলার দেন বি, এ ছোট বি বড়। তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে। যদি এ ইজ ইকুয়াল বি হয় তাহলে এটা ইকুয়াল, এটা ইকুয়াল। আর যদি এই দুইটার মধ্যে কোনো একটা হয় তাহলে সেটা হচ্ছে ইনইকুয়াল। আর বেসিক্যালি এই ইনইকুয়ালের নাউনটাই হচ্ছে ইনইকুয়ালিটি, তেমন কিছুই না। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমরা এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু জিরো এরকম যদি কিছু একটা থাকে তাহলে সেটা কি বলি? সেটাকে বলি ইকুয়েশন। ইকুয়েশন। যদি এবার এক্স প্লাস টু ওয়াই গ্রেটার দেন জিরো বলে ফেলি, অথবা বলি এক্স প্লাস টু ওয়াই লেস দেন অর ইকুয়াল জিরো, এইরকম যদি কিছু একটা থাকে তাহলে কি বলবো আমরা? এটাকে বলবো ইন ইকুয়েশন। ইন ইকুয়েশন। এইগুলাই। সো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ইনইকুয়াল বা ইনইকুয়েশন এইগুলো নিয়ে। তো আমরা প্রথমত দেখে ফেলি ইনইকুয়ালিটির কিছু প্রপার্টিজ আছে, ওই প্রপার্টিজ গুলো একটু দেখি। হেডিং দিয়ে দিই এখানে, প্রপার্টিজ। প্রপার্টিজ অফ ইনইকুয়ালিটি। প্রপার্টিজ অফ ইনইকুয়ালিটি। প্রপার্টিজ অফ ইনইকুয়ালিটি। প্রপার্টিগুলোর মধ্যে ফার্স্ট প্রপার্টিতে কি বলা হচ্ছে, যদি যদি এ ও বি দুটি দুটি রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা হয়, এবং এ বি এর মধ্যে কি সম্পর্ক হতে পারে, মানে আমরা অসমতা নিয়ে কথা বলছি, তার মানে হতে পারে এ বড় বি ছোট, অথবা হতে পারে এ ছোট বি বড়। এই দুটার মধ্যে যে কোনো একটাই তো হবে। এখন দেখুন, যদি এ ও বি দুটি রিয়াল নাম্বার হয় এবং এ গ্রেটার দেন বি অথবা এ স্মলার দেন বি হয়, তাহলে সি যদি একটি পজিটিভ রিয়াল নাম্বার হয়, সি যদি একটি পজিটিভ রিয়াল নাম্বার হয় তাহলে, অর্থাৎ সি একটি ধনাত্মক বাস্তব সংখ্যা, বাংলায় যদি বলি, ওই একটি ধনাত্মক বাস্তব সংখ্যা দ্বারা এই অসমতাটাকে যদি আমি গুণ করি তাহলে অসমতার চিহ্নটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হবে না। দেখুন এখানে কি হবে, এসি এখানে গ্রেটার দেন ছিল, গ্রেটার দেনই থাকবে এদিকে, অথবা এখানে যা আছে তাই থাকবে। যেখানে সি একটি পজিটিভ রিয়াল নাম্বার, এখানে আমি বারবার বলে দিচ্ছি, ফর অল এ বি সি বিলংস টু আর, মানে দ্য সেট অফ রিয়াল নাম্বার। এইগুলো এই তিনটাই কিন্তু রিয়াল নাম্বার, এবং আমরা এই যে ইনইকুয়ালিটির যে কনসেপ্ট গুলো আলোচনা করছি সম্পূর্ণটাই হচ্ছে বাস্তব সংখ্যার একটা পার্ট। আচ্ছা, যাই হোক, আমরা ফার্স্ট প্রপার্টিটা দেখলাম। সেকেন্ড প্রপার্টি, যদি যদি এ ও বি দুটি বাস্তব সংখ্যা হয় এবং এগুলোর মধ্যে সম্পর্ক কি হতে পারে? হতে পারে এ গ্রেটার দেন বি, অথবা হতে পারে এ লেস দেন বি। এই দুটির মধ্যে একটি হতে পারে। যদি এই দুটির মধ্যে একটি হয় এবং সি যদি একটি নেগেটিভ রিয়াল নাম্বার হয়, সি যদি একটি নেগেটিভ রিয়াল নাম্বার হয় তাহলে তাহলে আমি ওই নেগেটিভ রিয়াল নাম্বার
বা ওই ঋণাত্মক বাস্তব সংখ্যা দ্বারা যদি এই অসমতাটাকে গুণ করি তাহলে এই অসমতার চিহ্ন পরিবর্তন হবে, অসমতার চিহ্নটি পরিবর্তিত হয়ে যাবে। দেখুন এটা হবে এসি গ্রেটার দেন ছিল, হয়ে গেছে লেস দেন বিসি, অথবা অথবা এসি এটা কি লেস দেন ছিল, হয়ে গেছে গ্রেটার দেন বিসি, যেখানে অবশ্যই সি একটি একটি ঋণাত্মক বাস্তব সংখ্যা, অবশ্যই একটি ঋণাত্মক বাস্তব সংখ্যা। এবার থার্ড প্রপার্টি, বাস্তব সংখ্যার থার্ড প্রপার্টিতে অসমতার থার্ড প্রপার্টিতে বলা হচ্ছে যদি এ ও বি দুটি বাস্তব সংখ্যা হয় এবং এ গ্রেটার দেন বি অথবা অথবা এ লেস দেন বি হয়, তাহলে সি যে কোনো একটি বাস্তব সংখ্যা যদি হয়, সি যদি যে কোনো একটি বাস্তব সংখ্যা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, যে কোনো একটা বাস্তব সংখ্যা যদি হয় তাহলে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি, অর্থাৎ উভয় পক্ষে যদি আমি সি দ্বারা যোগ করি বা সি যোগ করি তাহলে অসমতার চিহ্নটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এদিকেও একই থাকবে। বি প্লাস সি গেল আমাদের থার্ড প্রপার্টি। এবার ফোর্থ প্রপার্টিতে কি বলা হচ্ছে দেখি। ফোর্থ প্রপার্টিতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। দেখুন যদি এ ও বি বাস্তব সংখ্যা হয়, এগুলো আর বলছি না, একটু আগে বলে ফেলছি, এটা এ ও বি যদি বাস্তব সংখ্যা হয় এবং এ গ্রেটার দেন বি অথবা বি এ স্মলার দেন বি হয়, তাহলে আমরা যদি উভয় পক্ষে ব্যস্তকরণ করি তাহলে অসমতার চিহ্নটি পরিবর্তন হবে। অর্থাৎ আমি যদি এটাকে লিখি 1/a এবং 1/b, এগুলোকে যদি আমি উল্টে দেই তাহলে অসমতার চিহ্নটি পাল্টে যাবে, ছিল গ্রেটার দেন হয়ে গেছে লেস দেন, এদিকেও সেম কাজ হবে, অথবা 1/a এটা পরিবর্তন হবে 1/b। অর্থাৎ আমরা যদি এই এ ও বি কে উল্টে দেই তাহলে অসমতা চিহ্নটি পাল্টে যাবে, উল্টে দিলে পাল্টে যায়, এইরকম একটা কন্ডিশন আর কি। এই হচ্ছে আমাদের অসমতার চারটা প্রপার্টি, এইগুলা ইউজ করে করে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি। আচ্ছা প্রপার্টি গুলোর আর একটু রিয়েল এক্সাম্পল আমরা একটু দেখে আসি। বুঝলি? দুটি রিয়েল নাম্বার নেই আমরা, একটা রিয়েল নাম্বার নিলাম 5 আর আরেকটা নিলাম 2, এই দুটা বাস্তব সংখ্যা নিলাম। এইবার এবার আমার ফার্স্ট প্রপার্টিতে কি বলা হয়েছিল, ফার্স্ট প্রপার্টি এখানে অবশ্যই 5 গ্রেটার দেন 2, এটা তো নিঃসন্দেহে 5 বড়, 2 অবশ্যই ছোট 5 থেকে। তাহলে যদি আমি কোনো ধনাত্মক বাস্তব সংখ্যাকে উভয় পক্ষে আমি গুণ করি তাহলে অসমতা চিহ্নটি অপরিবর্তিত থাকবে। একটি ধনাত্মক বাস্তব সংখ্যাকে আমি উভয় পক্ষে গুণ করলাম, সাপোজ সেটা 3, এদিকেও 2 ইন্টু 3, তাহলে অসমতা চিহ্নটি কি পরিবর্তন হবে? না, এটা অপরিবর্তিত থাকবে। তবে 15 এদিকে 6। এবার আমরা দেখি সেকেন্ড প্রপার্টি। সেকেন্ড প্রপার্টিতে কি বলা হয়েছিল, একই এক্সাম্পল নিলাম আমরা একটু। এখন যদি আমরা উভয় পক্ষে একটি নেগেটিভ রিয়াল নাম্বার বা ঋণাত্মক বাস্তব সংখ্যা গুণ করি তাহলে অবশ্যই অসমতা চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে। দেখুন একটি ঋণাত্মক বাস্তব সংখ্যা আমরা -1 গুণ করলাম, এদিকেও 2 ইন্টু -1, তাহলে নিশ্চয়ই চিহ্নটি পরিবর্তন হবে, সেটা উল্টে যাবে। তো এখানে কি হবে -5, এদিকে হবে -2, এবং এই সম্পর্কটাও কিন্তু সত্য হলো, কারণ অবশ্যই -5 -2 থেকে ছোট। আমরা জানি মাইনাসের যত বড় সংখ্যা সে তত বেশি ছোট, এটাই আর কি। এবার আমরা থার্ড প্রপার্টি দেখি। থার্ড প্রপার্টিতে বলা হয়েছিল যদি, আচ্ছা আমি এটা আগে লিখি, 5 গ্রেটার দেন 2, যদি যদি কোনো যে কোনো একটি বাস্তব সংখ্যা আমরা অসমতার উভয় পক্ষে যোগ করি তাহলে অসমতা চিহ্নটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ অসমতা চিহ্নটির কোনো পরিবর্তন হবে না। যে কোনো একটা সংখ্যা আমরা যোগ করি, 5 প্লাস 3 যোগ করলাম, এদিকেও 2 প্লাস 3 যোগ করলাম, তাহলে
অসমতা চিহ্নটি যা আছে তাই থাকলো, এখানে হবে 8, এখানে হবে 5। আচ্ছা, তাহলে আমি যদি কোনো একটি ঋণাত্মক রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা যোগ করি তাহলে কি হয়? অসমতা চিহ্নটি কি পরিবর্তন হবে? না, হবে না, অপরিবর্তিত থাকবে। আমি যা ইচ্ছা যোগ করতে পারি, যা ইচ্ছা। এখানে -1 নিলাম, একটি ঋণাত্মক বাস্তব সংখ্যা। অসমতা চিহ্নটি কি পরিবর্তন হবে? হবে না, যা আছে তাই থাকবে। 2 প্লাস -1। তো এখানে রইল কি? এখানে প্লাসে মাইনাসে -1, 2 -1, এখানে থাকবে 4 is greater than 1। সিম্পল একটা বিষয়। এবার আমরা এই ফোর্থ প্রপার্টিটা দেখি। চতুর্থ বৈশিষ্ট্যটা কি ছিল জানি? যদি ওইটাই নেই, 5 greater than 2 হয়, তাহলে যদি আমরা দুই পাশ উল্টে দেই, মানে 1/5 আর এটাকে 1/2 করে ফেলি, তাহলে অসমতা চিহ্নটি পরিবর্তন হবে। এবং এটাই সত্য, কারণ আমরা জানি কোনো একটা ভগ্নাংশের নিচে যত বড় সংখ্যা থাকে ওই ওই সংখ্যাটি তত বেশি ছোট। তার মানে এই 1/5 ছোট, 1/2 1/5 থেকে বড়। এটাই হচ্ছে আমাদের ফোর্থ প্রপার্টি। এবং এখানে আমাদের অসমতার যে কনসেপ্ট ছিল এইখানে মোটামুটি বেসিকের সমাপ্তি টানলাম। এইবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা অসমতাতে আলোচনা করা হয়, সেই টপিকটা হচ্ছে মডিউলাস, কনসেপ্ট অফ মডিউলাস। ওইটা আমরা একটু আলোচনা করব। তাহলে চলুন দেখে ফেলি মডিউলাস বা মডিউলাসের কনসেপ্টে কি বলা হচ্ছে। এখানে একটা হেডিং দিয়ে ফেলি, পিই, কনসেপ্ট অফ মডিউলাস। কনসেপ্ট অফ মডিউলাস। এবার মডিউলাসের কনসেপ্টে কি বলা হচ্ছে? মডিউলাস, আমাদের মডিউলাসের যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন সেটা হচ্ছে মডিউলাস অফ এক্স ইজ ইকুয়াল টু 3টা মান হতে পারে। মডিউলাস অফ এক্স এর আউটপুট 3টা হতে পারে। কি 3টা? একটা হচ্ছে প্লাস এক্স, মডিউলাস অফ এক্স এর মান হতে পারে প্লাস এক্স। কখন হবে? যদি এক্স হয় পজিটিভ। এক্স যদি পজিটিভ কোনো রিয়াল নাম্বার আমি ইনপুট দিই তাহলে সেটা আসবে প্লাস তারপরে এক্স। যদি এই মডিউলাসের ভেতর অর্থাৎ এক্স এর মান আমি কোনো নেগেটিভ রিয়াল নাম্বার ইনপুট দেই তাহলে এটার মান আসবে -x, এটার মান আসবে -x। এখানে অবশ্যই এক্সটা একটি নেগেটিভ নাম্বার। আবার এই মডিউলাসের মান 0 আসতে পারে। কখন আসবে? যখন x ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x যদি 0 হয় তাহলে 0 এর মডিউলাস 0 আসবে। এই 3টা মান আসতে পারে। এবার মডিউলাস জিনিসটা কি সেটা আমরা একটু দেখি, জিনিসটা একটু অবজার্ভ করি, তারপর আমরা আবার ওইটাতে ফিরে আসব। তাহলে দেখা যাক। আচ্ছা, এর আগে আমরা একটা বিষয়টি ভালোভাবে বোঝার জন্য একটি বাস্তব সংখ্যা রেখা বা রিয়েল নাম্বার লাইন এঁকে ফেলি। একটা রিয়েল নাম্বার লাইন অঙ্কন করলাম। আমরা জানি বাস্তব সংখ্যা রেখার একদম মিডিলে থাকে 0, যা একটি নিউট্রাল পয়েন্ট, এবং ডান দিকে থাকে +1 +2, মানে +1 +2 +3, এইরকম করতে করতে একদম প্লাস ইনফিনিটির দিকে যায়। এবং এই দিক থেকে -1 -2 -3 এরকম করতে করতে একদম মাইনাস ইনফিনিটির দিকে যায়। এবার আমি যদি বলি +2 এর মডিউলাস জিনিসটা কি একটু বলি। এখানে দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। মডিউলাস এক্স মানে আসলে দূরত্ব নির্দেশ করে, দূরত্ব বা দূরত্ব বা ডিস্টেন্স নির্দেশ করে। এবার আমি যদি মডিউলাস অফ +2 বলি তাহলে, এবং ডিস্টেন্সটা কার রেসপেক্টে, আমার রেফারেন্স ফ্রেমটা কি? সেটা হচ্ছে মূল বিন্দু বা 0, এই 0 পয়েন্ট। হ্যাঁ, এখন আমি যদি বলি মডিউলাস অফ +2, এর মানেটা কি, মানে এর ফিজিক্যাল মিনিংটা কি? এর মানে হচ্ছে আমার এই 0 থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে +2 এর দিকে দূরত্বটা কতটুকু, এই +2 পর্যন্ত দূরত্বটা কতটুকু। অবশ্যই সেটা 2 ইউনিট বা 2 একক।
এটা কিন্তু মাইনাস হবে না কখনোই, কারণ আমরা জানি দূরত্ব কখনো নেগেটিভ হয় না। একইভাবে আচ্ছা, এটার মান কত আসবে? 2। একইভাবে যদি আমি বলি -2, এইটা এই -2 এর মডিউলাস মানে কি? এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটার মানে হচ্ছে 0 থেকে -2 পর্যন্ত, অর্থাৎ -2 এর দিকে এতটুকু দূরত্ব কতটুকু, এই জায়গাটুকুর দূরত্বের পরিমাণ কি? সেটা হচ্ছে 2 ইউনিট। সেটাও কিন্তু 2 একক। ইউনিটের জায়গায় যা ইচ্ছা হতে পারে, মিটার, সেন্টিমিটার, ইঞ্চি, যা ইচ্ছা হতে পারে। তো আমাদের অ্যান্সারটা আসবে কি? 2 ইউনিট, জাস্ট 2 ইউনিট। এটা কিন্তু মাইনাস হবে না, কারণ আমরা জানি ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। সো এটার অ্যান্সার আসবে 2। এইবার আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি তো বললেন এই যে মডিউলাস মানে হচ্ছে ডিস্টেন্স, এবং ডিস্টেন্স কখনো মাইনাস হয় না, সবসময় মডিউলাসের আউটপুট আমরা দেখতেছি এই পজিটিভ আসছে। আমি যাই ইনপুট দিই না কেন, +2 ইনপুট দেই, -2 ইনপুট দেই, যা ইচ্ছা ইনপুট দেই, আনসারটা কি আসবে? এটা পজিটিভ নাম্বার আসবে। তাহলে এইখানে মডিউলাস অফ এক্স এর মান কিভাবে -x আসতে পারে? এই জায়গায় অনেক কনফিউজড থাকেন, অনেকেই কনফিউজড থাকেন। তো এই বিষয়টা খুবই সিম্পল একটা বিষয়, খুবই সিম্পল, দেখলেই বুঝতে পারবেন। এই বিষয়টা একটু ক্লিয়ার করে ফেলি। তো আমরা আমাদের যে ডেফিনেশন শেখা সেটা অনুযায়ী প্রথমত একটা পজিটিভ নাম্বার আমরা +5 নিলাম। এটা কার মান? এটা x is equal to +5, x is equal to +5 নিলাম। সেই অনুযায়ী মডিউলাস অফ x কি আসবে? +5। এবং সেটার মান কি আসবে? একটু আগে আমরা দেখেছি, যদি x কোনো পজিটিভ নাম্বার হয়, x যদি কোনো পজিটিভ নাম্বার হয়, তাহলে মডিউলাস অফ x এর মান আসবে +x। +x তার মানে কি? প্লাস এক্স, এক্সটা কি? এক্স সমান ছিল, এক্স একটু দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ, এক্স সমান ছিল +5, এক্স সমান ছিল +5। তো আমরা ওই জায়গায় +5 বসাবো এক্স এর মান। সো আলটিমেটলি সেটা কাউন্ট করলে আসবে 5 বা +5, একই বিষয়। এইবার এক্স ইকুয়াল টু যদি আমরা -5 বসাই, তাহলে আমাদের ডেফিনেশন অনুযায়ী কি আসবে? মডুলাস অফ এক্স মাইনাস, ডেফিনেশন অনুযায়ী আসবে -x। এক্স কি ছিল? এক্স এর মান ছিল -5, বসালাম -5, মাইনাস মাইনাসে প্লাস, আলটিমেটলি আনসারটা পজিটিভ আসবে। আলটিমেটলি আমাদের আনসারটা কিন্তু পজিটিভই আসবে। এবার x ইকুয়াল টু 0 বসান, এটা কি আসবে? মডুলাস অফ x মানে মডুলাস অফ 0, এর আনসারটা কিন্তু 0ই আসবে, কারণ আমি একটু আগে বলেছি যে মডুলাস অফ সামথিং মানে ডিস্টেন্স, এবং কার সাপেক্ষে? মূল বিন্দু বা 0 এর সাপেক্ষে। তাহলে 0 থেকে 0 এর দূরত্ব কত? অবশ্যই 0 ইউনিট, কারণ নাই তো, এখানে তো মধ্য মানে মাঝখানে একটা বিন্দু ছাড়া আর কিছুই নেই। তো এটার দূরত্ব 0 হবে। এই এই গেল আপনাদের মানে মডিউলাসের যে বেসিক ডেফিনেশন সেটা। এবার আমরা এই অসমতাতে মডিউলাসের খুব ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। খুব ছোট্ট একটা কনসেপ্ট, আমাদের প্রায়শই ইউজ হয়, আমরা প্রায়শই এটা ব্যবহার করি। আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, মডিউলাস সম্পর্কিত যে অসমতার সমস্যাগুলো সমাধান করি, তখন আমাদের প্রচুর ইউজ হয়। আমরা দেখি কি বলা হচ্ছে এখানে। আচ্ছা, আপনাকে আপনাকে বললাম যে ভাই মডিউলাস অফ এক্স লেস দেন এ, এইরকম একটা জিনিস আপনাকে বললাম। এখন এটা কি হতে পারে? এটা কি হতে পারে? এটা হতে পারে এক্স পজিটিভ, এক্স হতে পারে পজিটিভ। এক্স যদি পজিটিভ হয় তাহলে কি হবে? এক্স লেস দেন এ, এটাই তো। আবার যদি এক্স নেগেটিভ হয়, এক্স তো দুইটাই হতে পারে, হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? আমরা একটু আগেই দেখেছি, এই অসমতার বৈশিষ্ট্যতে দেখেছি, যদি কোনো নেগেটিভ নাম্বার দ্বারা অসমতাকে গুণ করা হয় তাহলে অসমতা চিহ্নটি পরিবর্তন হয়। তাহলে এক্স কি হবে? লেস দেন ছিল, হয়ে যাবে গ্রেটার দেন, এদিকে মাইনাসে। তাহলে এইটা যদি আমার ইকুয়েশন 1 হয় এবং এইটা যদি ইকুয়েশন 2 হয়, তাহলে আমি ইকুয়েশন 1 এবং 2 থেকে এটা কি বলতে পারি না, মানে এই দুইটাকে কম্বিনেশন করে এই দুইটার কম্বাইন্ড একটা ফর্ম এইটা হয় না?
যে এক্সটা মাইনাস এ থেকে বড় এবং এ থেকে ছোট। এখানে কিন্তু বলছে যে মানে এই অসমতাটি বলছে যে এক্সটা এ থেকে ছোট, আবার এই অসমতাটা বলছে যে ভাই এক্সটা হচ্ছে মাইনাস এ থেকে বড়। তার মানে আমি এই দুইটাকে একদম কম্বাইন্ড করে এই লাইনটাকে বলতে পারি না যে এক্সটা হচ্ছে মাইনাস এ এ থেকে বড় কিন্তু এ থেকে ছোট। তাহলে যদি এটা হচ্ছে বেসিক, এইটা একদম বেসিক, সব সময় এটা আমরা ব্যবহার করি। কিন্তু যদি আমাকে এইরকম যদি কিছু একটা বলে দেয় মডুলাস অফ এক্স লেস দেন এ, তাহলে আমি সরাসরি এই লাইন লিখে ফেলতে পারি না, মানে আমি আমার বেসিক থেকে এই লাইনটা আনতে পারি না। এটা কিন্তু একটা থাম্ব রুল আকারে আসলে আমরা লিখতে পারি। দেখুন, যদি আপনাকে বলে এক্স ইজ লেস দেন 3, এটাকে আপনি সরাসরি লিখে ফেলতে পারবেন -3 থেকে 3 পর্যন্ত এক্স। এবার আপনাকে এইরকম কিছু একটা বলে দিল এক্স প্লাস 2 মডুলাস অফ এক্স প্লাস 2 লেস দেন ইকুয়াল 5, এরকম কিছু একটা বলে দিল। তখন আপনি কি লিখবেন? এইটাকে সরাসরি লিখে ফেলবেন -5 লেস দেন ইকুয়াল এক্স প্লাস 2 লেস দেন ইকুয়াল 5। এটাকে সরাসরি লেখা যায়, কারণ একটু আগেই আমরা একটা থাম্ব রুল শিখে এসেছি, একদম শর্টকাট একটা লাইন আর কি। তো এটা খুব বেশি ইউজ হয়। এই এতটুকুই আপনাদের মডুলাসের কনসেপ্ট, এতটুকু মোটামুটি বুঝলেই অসমতার সমস্যাগুলো সমাধান করা যায়। এ পর্যায়ে আমরা আলোচনা করব ব্যবধি বা ইন্টারভাল। ইন্টারভাল ইন্টারভাল বা ব্যবধি। ব্যবধি আসলে কি? ব্যবধি যদি বলি তাহলে ব্যবধি হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ সেট, মানে সেটেরই একটা স্পেশাল কেস হচ্ছে ইন্টারভাল। সকল ইন্টারভাল বা ব্যবধি কিন্তু সেট, কিন্তু সকল সেট ব্যবধি নয়। কারণ কি? কারণ ব্যবধি যেটা সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস ফ্লোতে থাকে, মানে এটা কংক্রিট ফ্লোতে থাকে। কিন্তু সেট যেগুলো আছে সেগুলা এই কন্টিনিউয়াস ফ্লোতে থাকতে পারে, আবার ডিসকন্টিনিউয়াস ফ্লোতেও থাকতে পারে, মানে এটা ডিসক্রিট ফর্মেও থাকতে পারে সেট। যদি আমি আরেকটু উদাহরণ সহকারে বলি, যেমন একটি সেট নিলাম এক্স, এস ইজ ইকুয়াল টু 3 5 7। এইটা কিন্তু একটি ডিসকন্টিনিউয়াস ফ্লোতে আছে। আমি যদি বাস্তব সংখ্যার আকারে এটাকে এক্সপান্ড করি, তাহলে ধরলাম এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 7 আছে। তো এই সেটের উপাদানগুলো কিন্তু 3 5 7, কিন্তু এর 3 থেকে 5 পর্যন্ত এই যে মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে, বা মানে রেশনাল ইরেশনাল যে কোনো সংখ্যা হতে পারে, যে সংখ্যাগুলো আছে এইগুলা কিন্তু এই সেটের অন্তর্ভুক্ত নয়। সুতরাং এইটা এই মধ্যেখানের কিছু সংখ্যা নাই, একটা সংখ্যা আছে মধ্যেখানের সংখ্যা নেই, একটা সংখ্যা আছে, তারপর মধ্যেখানে আর অনেকগুলো সংখ্যা নাই, তারপর একটা সংখ্যা আছে, তার মানে এটা একটি ডিসকন্টিনিউয়াস ফ্লোতে আছে। কিন্তু যেগুলো ব্যবধি বা ইন্টারভাল এগুলা কিন্তু কন্টিনিউয়াস ফ্লোতে থাকে। যেমন আমি যদি বলি এখানে 3 আছে, এখানে 5 আছে, 3 থেকে শুরু করে 5 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো যদি একসাথে থাকে তাহলে সেগুলো হচ্ছে ইন্টারভাল বা ব্যবধি। হ্যাঁ, তো সেটাও কিন্তু এইরকম থাকতে পারে, এস এইরকম একটা থাকতে পারে 3, তারপর 3 এর পর যত সংখ্যা আছে সব সংখ্যা, তারপর 7, এবার 3 থেকে 7 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলোর একটা সেট হচ্ছে এস, মানে আমরা একটা নতুন নাম দিতে পারি এটা এস প্রাইম। সো এইরকম থাকতে পারে। সো প্রত্যেকটা ইন্টারভাল কিন্তু একটা সেট, কিন্তু সকল সেট ইন্টারভাল নয়। সো ইন্টারভাল আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি জিনিসটাকে। তারপরও আরেকটু ক্লিয়ারলি এবং থিওরিটিক্যালি বোঝার জন্য আমি দুটি বাস্তব সংখ্যা এ এবং বি কল্পনা করে নিলাম। ধরলাম এ ও বি দুটি বাস্তব সংখ্যা, এবং যেখানে এ গ্রেটার দেন এ স্মলার দেন বি, ধরলাম এ ছোট বি বড়। এ ও বি দুটি বাস্তব সংখ্যা যেখানে এ ছোট বি বড়। তাহলে এটাকে যদি আমরা বাস্তব সংখ্যা রেখায় প্রকাশ করার চেষ্টা করি এটাকে, এই দুটি সংখ্যাকে, তাহলে এখানে থাকবে নিশ্চয়ই এ, এবং এই জায়গায় ডান দিকে কোনো জায়গায় থাকবে অবশ্যই বি।
এখন এই এ থেকে বি পর্যন্ত এই মধ্যবর্তী যতগুলো সংখ্যা আছে, যা আছে সবগুলাকে একসাথে বলা হয় কি বলা হয়? ইন্টারভাল। মানে সবগুলা সেটকে একসাথে বলা হয় ইন্টারভাল। এ থেকে বি বি পর্যন্ত এবং এর মধ্যবর্তী যত সংখ্যা আছে সবগুলার সেটকে বলা হয় ইন্টারভাল বা ব্যবধি। তো ব্যবধি 4 প্রকার। আমরা একটু এখানে একটা হেডিং দিয়ে দিই, টাইপস অফ ইন্টারভাল। টাইপস অফ ইন্টারভাল। টাইপস অফ ইন্টারভাল। আমরা প্রথম টাইপ যদি দেখি সেটা হচ্ছে খোলা ব্যবধি বা ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভাল। খোলা ব্যবধি। এখন ওপেন ইন্টারভালটা কি বা বোঝার জন্য একটা সেট প্রথমত নেই। একটা সেট নিলাম x belongs to R such that a less than x less than b, এরকম একটা সেট নিলাম। এখন বলুন তো এ কি এই সেটের উপাদান, বি কি এই সেটের উপাদান? অবশ্যই না, কারণ বলা হচ্ছে a less than b x, সরি a less than x less than b, তার মানে কি এ থেকে জাস্ট বড় সংখ্যা, এ থেকে জাস্ট বড় সংখ্যা থেকে শুরু করে যত সংখ্যা আছে বি এর থেকে জাস্ট ছোট সংখ্যা পর্যন্ত সবগুলা এই সেটের উপাদান, কিন্তু এ এবং বি এই সেটের উপাদান নয়। কারণ এ এর থেকে বড় সকল সংখ্যা, দেখুন এখানে কি আছে, এ লেস দেন, এখানে লেস দেন আছে, এ থেকে বড় সকল সংখ্যা এবং বি থেকে ছোট সকল সংখ্যা এই সেটের উপাদান। তার মানে কি? তার মানে আহ এ এবং বি এই সেটের উপাদান নয়। এখন এইটাকে যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করি, দেখি এদিকে নিশ্চয়ই পজিটিভ ইনফিনিটি, এদিকে নেগেটিভ ইনফিনিটি, এদিকে হয়তো কোথাও একটা এ আছে আর এখানে হয়তো কোথাও বি আছে। এখন আমরা যখন সংখ্যা রেখায় প্রকাশ করব, আচ্ছা এইটাকে বলা হয় ওই সেটের লোয়ার বাউন্ড এবং এইটাকে বলা হয় ওই সেটের আপার বাউন্ড। মানে ইনিশিয়াল পয়েন্টটাকে ম্যাথমেটিক্স এর ভাষায় বলা হয় লোয়ার বাউন্ড, আর এটা এই যে ফাইনাল পয়েন্ট এটাকে বলা হয় আপার বাউন্ড। এখন আমরা এইটাকে দুটি সার্কেল দ্বারা আবদ্ধ করলাম। দেখুন আমরা শুধুমাত্র এই পয়েন্টটাকে আবদ্ধ করেছি, এ এর জাস্ট পরের সংখ্যাও কিন্তু এই সার্কেলের অন্তর্ভুক্ত হবে না। একইভাবে জাস্ট বি পয়েন্টটাকে আমরা সার্কেল দ্বারা আবদ্ধ করেছি। হ্যাঁ, শুধুমাত্র এ পয়েন্ট এবং বি পয়েন্টকেই সার্কেল দ্বারা আমরা কি করলাম? কভার করলাম। এবার যেহেতু এ এবং বি এই সেটের অন্তর্ভুক্ত নয়, সুতরাং এ এর জাস্ট পর থেকে শুরু করে আমরা এই অংশটাকে একটু কালো করে দেব বি পর্যন্ত, মানে বি এর ঠিক আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যার সেটটাই হচ্ছে আমার এই সেট। এখন এটাকে আমরা কিভাবে ব্যবধিতে প্রকাশ করব? ব্যবধিতে প্রকাশ করার মানে নিয়মটা হচ্ছে আমরা প্রথমে এই আপার লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ডটাকে লিখে ফেলবো। তারপর এ কি এই সেটের উপাদান? না, অবশ্যই নয়, একটু আগেই আমরা দেখে এসেছি। যেহেতু উপাদান নয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে কুলা ব্যবধি দ্বারা প্রকাশ করব এবং কুলা ব্যবধিকে প্রকাশ করতে হয় দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে উল্টা থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট। এই দেখুন উল্টা থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট এইরকম। সো আমরা এদিকে উল্টা থার্ড ব্র্যাকেট দিতে পারি, আমরা না দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটে দিচ্ছি। যে কোনো ভাবে প্রকাশ করতে পারেন, সমস্যা নেই। এবার দেখবো বি কি এই সেটের উপাদান? না, উপাদান নয়, সুতরাং এদিকেও আমি চাইলে উল্টা থার্ড ব্র্যাকেট দিতে পারি। সো দিব না, আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেটটা দেখতেও সুন্দর, উল্টা জিনিসটা দেখতে সুন্দর নয় তাই। যাই হোক, এই হলো আমার ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভাল কারণ কি? কারণ এ কিন্তু এই সেটের উপাদান নয়, বিও এই সেটের উপাদান নয়, তাই এটি একটি ওপেন ইন্টারভাল। কারণ এ কে টাচ করতে পারে নাই, বি কেও টাচ করতে পারে নাই, তাই এই ইন্টারভালটা হচ্ছে ওপেন ইন্টারভাল। এই ওপেন ইন্টারভালকে আমরা
কিভাবে প্রকাশ করি ওপেন ওপেন ইন্টারভালকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আমরা ডিনোট করি। এই হচ্ছে আমাদের প্রথম টাইপ। আমাদের সেকেন্ড টাইপ হচ্ছে ক্লোজড ইন্টারভাল, CLOSED, ক্লোজড ইন্টারভাল। ক্লোজড ইন্টারভাল, আচ্ছা এটাকে বাংলা লিখে দিই, এটাকে হচ্ছে বদ্ধ ব্যবধি। ক্লোজড ইন্টারভাল বা বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি দেখার আগে আমরা একটা সেট প্রথমে লিখে ফেলি, x belongs to R such that a less than or equal x less than or equal b। এইখানে এই সেটটাকে যদি আমরা একটু অবজার্ভ করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো a এবং b এই সেটের উপাদান। একই সাথে a থেকে শুরু করে b পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলোই এই সেটের উপাদান। কারণ কি, এখানে বলা হচ্ছে a এর সমান, এখানে সমান এবং a এর থেকে বড় যত সংখ্যা আছে এবং b এর সমান এবং b এর থেকে ছোট যত সংখ্যা আছে সবগুলো এই সেটের উপাদান। এবং x টা অবশ্যই রিয়েল নাম্বার। এখন এইটাকে যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করার চেষ্টা করি তাহলে কি হবে, এখানে নিশ্চয়ই কোথাও a আছে আর এখানে ধরলাম b আছে। হ্যাঁ, এই আমরা কি করব, লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ডকে সার্কেল দ্বারা কভার করব। এখন দেখব a এবং b কি এই সেটের উপাদান কিনা। হ্যাঁ অবশ্যই, কারণ এখানে বলা হচ্ছে লেস দেন অর ইকুয়াল, যেহেতু ইকুয়াল আছে, লেস দেনের সাথে ইকুয়াল আছে, এখানেও লেস দেনের সাথে ইকুয়াল আছে, তার মানে a এই সেটের উপাদান, b ও এই সেটের উপাদান। তাহলে আমরা এটাকে একটু কালো করে দিব, মানে গাঢ় করে কালো করে দিব, করে দিয়ে এবং শুধুমাত্র এ ও বি কি এই সেটের উপাদান, আর কি কিছু নাই। হ্যাঁ অবশ্যই, এ থেকে শুরু করে বি পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলোই এই সেটের উপাদান। তাই আমরা এইটাকে একদম কালো সার্কেল করে এবং বিটাকে কালো সার্কেল করে সবগুলা যা আছে সবগুলাকে একসাথে কাউন্ট করব। এবং এইটাকে আমরা কিভাবে প্রকাশ করব সেটা হচ্ছে, তো এইটা হচ্ছে আমাদের ক্লোজড ইন্টারভাল বা বদ্ধ ব্যবধি। কারণ আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুইটাই এই সেটের উপাদান। তো এইটাকে আমরা বলি ক্লোজড ইন্টারভাল। এটাকে কিভাবে আমরা প্রকাশ করি, ক্লোজড ইন্টারভালকে লেখার নিয়ম হচ্ছে থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা লিখি। দেখুন, আমরা প্রথমত লিখলাম লোয়ার বাউন্ড, তারপর লিখলাম আপার বাউন্ড। এরপর যেহেতু এ এই সেটের উপাদান, তার মানে এই দিক থেকে সে ক্লোজড, তার মানে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দেব, একইভাবে বিও যেহেতু এই সেটের উপাদান, তো বি এর দিকেও ক্লোজড। এটা হচ্ছে আমাদের ক্লোজড ইন্টারভাল প্রকাশের নিয়ম বা রুল, বা যা ইচ্ছা বলতে পারেন, এটাই হচ্ছে নিয়ম। এইবার আমরা দেখব আরো দুইটা ইন্টারভালের দুইটা সিস্টেম আছে, মানে টাইপ আছে, সেটা হচ্ছে হাফ ওপেন এন্ড হাফ ক্লোজড, আবার হাফ ক্লোজড এন্ড হাফ ওপেন। আমরা দেখি থার্ড দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে। থার্ড যে টাইপ আছে সেটা হচ্ছে হাফ ওপেন এন্ড হাফ ক্লোজড। এটাকে আর বাংলায় লিখছি না, অর্ধ খোলা এবং অর্ধ বদ্ধ ব্যবধি বাংলাতে যদি বলি সেটা। আচ্ছা যাই হোক, এবার আমরা একটা সেট নিয়ে নেই এটা বোঝার জন্য। একটা সেট নিলাম, x belongs to R such that a less than x less than equal b, এইরকম একটা সেট নিলাম। এইবার দেখুন তো এ কি এই সেটের উপাদান? অবশ্যই না, কারণ বলা হচ্ছে এ থেকে বড় সব সংখ্যা, এ থেকে জাস্ট বড় যেই সংখ্যা সেটা থেকে শুরু করে একদম বি এর দিকে যদি আসি তাহলে বলা হচ্ছে বি এর থেকে ছোট এবং বি পর্যন্ত এই উপাদানগুলো আসবে। মানে এই সেটের উপাদানগুলো এর
থেকে জাস্ট বড় সংখ্যা থেকে শুরু করে একদম বি পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো এই সেটের উপাদান। তার মানে হচ্ছে আমি যদি এটাকে সংখ্যা রেখায় প্রকাশ করার চেষ্টা করি তাহলে এখানে হয়তো কোথাও একটা বি এ থাকবে আর এখানে কোথাও একটা বি থাকবে। এইবার দুইটাকে আমরা সার্কেল দ্বারা কভার করলাম, করার পর এ কি এই সেটের উপাদান না, কারণ বলছে এ থেকে বড় উপাদানগুলো, তার মানে এ থেকে বড়গুলাকে আমরা জাস্ট কালো করে দিলাম। এবার বলা হচ্ছে বি থেকে ছোট এবং বি পর্যন্ত, তার মানে বিও এই সেটের উপাদান। এখানে ইকুয়াল আছে, তার মানে বিও এই সেটের অন্তর্ভুক্ত। সুতরাং আমি বিটাকে একটু কালো করে দিলাম। এখন এটাকে কিভাবে প্রকাশ করব? আমরা প্রথমে আপার লোয়ার বাউন্ড তারপর আপার বাউন্ড লিখে ফেললাম। এইবার এ কি এই সেটের উপাদান না, উপাদান নয়, তার মানে এইদিকে সে খোলা, এইদিকে সে ওপেন। তো এইদিকে যেহেতু ওপেন, আমরা ওপেন ইন্টারভাল ব্যবহার করব। ওপেন ইন্টারভালকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, এটা আমরা জানি, অলরেডি জেনে আসছি। এবং এইদিকে যেহেতু বি আছে, যেহেতু বি এই সেটের উপাদান, তো এইদিকে সে ক্লোজড, তার মানে এদিকে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। এই সেটকে আমরা এইভাবে ইন্টারভালের মাধ্যমে প্রকাশ করতে পারি। সো এইটা গেল থার্ড টাইপ। তো ফোর্থ টাইপে এসে আমরা বলতে পারি আরেকটা ইন্টারভাল আছে, যেটা হচ্ছে হাফ ক্লোজড, হাফ ক্লোজড, হাফ ক্লোজড এন্ড হাফ ওপেন, হাফ ওপেন। মানে অর্ধ খোলা এবং অর্ধবদ্ধ এবং অর্ধ খোলা ব্যবধি। তো এটা বোঝার জন্য আমরা একটা সেট লিখি। কি লেখা যায়? লিখতে পারি আমরা x belongs to R such that a less than or equal x less than b, এইরকম একটা সেট আমরা ডিনোট করলাম, এরকম একটা সেট আমরা লিখলাম। এটাকে যদি আমরা সংখ্যার আকারে প্রকাশ করি তাহলে এখানে a, এখানে b আসবে। এখন দেখুন তো এ কি এই সেটের উপাদান? হ্যাঁ, কারণ এখানে ইকুয়াল আছে, এ থেকে শুরু করে এ এর বড় সকল সংখ্যাই হচ্ছে এই সেটের উপাদান। সো এটাকে আমরা কালো করে দেব। বি কি এই সেটের উপাদান? না, এই সেটের উপাদান নয়। বলা হচ্ছে যে বি এর থেকে ছোট সকল সংখ্যা এই সেটের উপাদান। তার মানে এখানে জাস্ট একটা সার্কেল হবে, এটাকে আমরা কালো করব না। এবং এর মধ্যবর্তী যে অংশ সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ব্যবধি। এবং এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? দেখুন এর দিকে কিন্তু বদ্ধ হয়ে গেছে, ক্লোজড হয়ে গেছে। সো এইদিকে ক্লোজড এবং এইদিকে কিন্তু খোলা রয়ে গেছে, এইদিকে ওপেন। এই হচ্ছে আমাদের 4 প্রকারের ইন্টারভাল। এইবার আপনাদের একটা বিশেষ জিনিস বলি। আপনাকে এরকম কিছু একটা বললো, x belongs to R such that x is greater than a, এরকম একটা সেট বলে দিল। এটাকে আমরা যদি সংখ্যা রেখায় প্রকাশ করি তাহলে দেখি এটার চিত্রটা কিরকম আসে। আমরা জানি সংখ্যা রেখার এইদিকে পজিটিভ ইনফিনিটি, এদিকে নেগেটিভ ইনফিনিটি। সো ইনফিনিটি নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে। সো এটা আমি একটু বলে রাখি, ইনফিনিটি কিন্তু কোনো সংখ্যা না, এটা একটা সাংখ্যিক ধারণা। একদম কি বলবো, একদম পিওর ম্যাথমেটিক্সের ভাষায় যদি বলি, ইনফিনিটি হচ্ছে একটি ধারণা, এটা কোনো সংখ্যা নয়। হ্যাঁ, আমরা বাস্তব বিশ্লেষণে বা রিয়াল অ্যানালাইসিসে ইনফিনিটিকে সংখ্যার কিছু বৈশিষ্ট্য দিয়েছি, যেমন ইনফিনিটি পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। আমরা জানি এখানে সংখ্যা রেখার একদম মধ্যেখানে 0 থাকে, নিউট্রাল পয়েন্ট, এবং এইদিকে +1 +2 +3 এরকম করতে করতে মানে আস্তে আস্তে বড় হতে হতে 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়, এরকম বড় হতে 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 এত বড় একটা সংখ্যায় মানে পৌঁছাবে, এটা আমরা ধারণা করতে পারি না। মানে এত বড় সংখ্যা আমরা কাউন্টই করতে পারি না, এজন্য আমরা একটা ধারণা করছি এটা ইনফিনিটির দিকে যাবে। এবং এইদিকে -1 -2 -3 এরকম করতে 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 মানে -1 থেকে -2 ছোট, -2 থেকে -3 ছোট, ছোট হতে 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 এত ছোট একটা সংখ্যা পাওয়া যাবে যা আসলে কাউন্ট করা সম্ভবই না, এবং আমরা সেটাকে ধারণা করছি সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। এইদিকে এত বড় সংখ্যা আমরা কাউন্ট করতে পারি না, মানে আমাদের আনকাউন্টেবল একটা জিনিস চলে আসবে, যার কারণে ওইটাকে আমরা ধারণা করতেছি প্লাস ইনফিনিটি। এবং এইদিকে ছোট হতে হতে এত ছোট যে আমরা কাউন্ট করতে পারবো না, ওইটা হলো আমরা মাইনাস ইনফিনিটি হিসেবে কাউন্ট করছি।
এবার এবার যদি আমি এই এই জিনিসটাকে সংখ্যার আকার প্রকাশ করি, তাহলে এদিকে পজিটিভ ইনফিনিটি, এদিকে নেগেটিভ ইনফিনিটি, এইদিকে কোথাও একটা হয়তো এ আছে, এইদিকে কোথাও একটা হয়তো এ আছে। এবার এখানে বলা হচ্ছে এ এর বড় সকল সংখ্যা, এ এর বড় সকল সংখ্যা এই সেটের উপাদান। তো এ এ কিন্তু এই সেটের উপাদান নয়, জাস্ট বলা হচ্ছে এ এর থেকে বড়। সো এ এর থেকে বড় যত সংখ্যা, সবগুলা সংখ্যা একদম এ থেকে একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো এই সেটের উপাদান। এখন এইটাকে আমরা ব্যবধিতে কিভাবে প্রকাশ করব? ব্যবধিতে প্রকাশ করার নিয়ম হচ্ছে, আমরা জানি প্রথমে এই ইনিশিয়াল যে পয়েন্ট অর্থাৎ লোয়ার বাউন্ড এবং আরেকটা লাস্ট পয়েন্ট যেটা আপার বাউন্ড, এটা আমরা লিখে ফেললাম। এখন আমরা এদিকে যেহেতু এই দিক থেকে খোলা, মানে এ যেহেতু এই সেটের অন্তর্ভুক্ত নয়, সুতরাং এদিকে আমরা ওপেন ইন্টারভাল বা খোলা ব্যবধি ব্যবহার করব। এখন এই দিকে খোলা নাকি বদ্ধ আমরা কিভাবে বুঝবো? এদিকে আমরা কোন ব্যবধি ব্যবহার করব, খোলা ব্যবধি নাকি বদ্ধ ব্যবধি? আমি যদি এখানে ক্লোজড ইন্টারভাল ব্যবহার করি, তাহলে এর মানে হচ্ছে এই ইনফিনিটিটা এই সেটের মধ্যে অবস্থিত। কিন্তু ইনফিনিটি এমন একটা পর্যায়, এমন একটা ধারণা যা আসলে আমরা কাউন্টই করতে পারি না, তাহলে এই সেটের অন্তর্ভুক্ত কিভাবে হবে? মনে রাখবেন, ইনফিনিটিকে কেউ টাচ করতে পারে না। সেটা হতে পারে পজিটিভ ইনফিনিটি, হতে পারে নেগেটিভ ইনফিনিটি। ইনফিনিটিকে কেউ টাচ করতে পারে না, তাই ইনফিনিটির দিকে সবসময় ওপেন ইন্টারভাল বা খোলা ব্যবধি ব্যবহার করতে হয়। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, পরেরটা হচ্ছে আরেকটা সেট নেই, x belongs to R such that x is less than equal a, এইরকম একটা সেট আমরা নিলাম। এইবার এটাকে আমরা সংখ্যার আকারে যদি প্রকাশের চেষ্টা করি, তাহলে ধরলাম এখানে কোথাও একটা এ আছে, এদিকে প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি। এখন একে যদি আমরা একটা সার্কেল দ্বারা আবদ্ধ করি, তাহলে দেখুন এখানে ইকুয়াল আছে, লেস দেন ইকুয়াল, তার মানে কি এ থেকে শুরু করে এ এর ছোট সকল সংখ্যা এই সেটের উপাদান। এ থেকে শুরু করে এ এর ছোট সকল সংখ্যা এই সেটের উপাদান। তাহলে এ থেকে যেহেতু শুরু হয়েছে, অর্থাৎ এ যেহেতু এই সেটের উপাদান, তাহলে একে আমরা গাঢ় করে কালো করে দিলাম। এবং এর থেকে ছোট যত সংখ্যা আছে, একদম এ থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলা এই সেটের উপাদান। এখন এটাকে ইন্টারভাল আকারে কিভাবে লিখবো? আমরা জানি প্রথমে লোয়ার বাউন্ড, তারপর আপার বাউন্ড লিখলাম। এখন যেহেতু এইদিকে ক্লোজড হয়ে গেছে, মানে এটা এই সেটের উপাদান, তার মানে এদিকে আমরা বদ্ধ ব্যবধি বা ক্লোজড ইন্টারভাল ব্যবহার করব। এবং এদিকে যেহেতু তো মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে গেছে এবং ইনফিনিটিকে কেউ টাচ করতে পারে না, বা ইনফিনিটি কোনোদিন কোনো সেটের উপাদান হতে পারে না, তাই ইনফিনিটিকে যেহেতু কেউ টাচ করতে পারবে না, তাই এইদিকে আমরা ওপেন ইন্টারভাল বা খোলা ব্যবধি দিয়ে প্রকাশ করব। এই হচ্ছে আপনাদের ব্যবধি নিয়ে সব, মানে ইন ডিটেলস আলোচনা। আমার মনে হয় না আর কোনো প্রবলেম থাকবে বলে ব্যবধি নিয়ে। এখন আমি একটা সেট লিখলাম, এইরকম একটা সেট, x belongs to R such that x, সরি এখানে 5 দেই, 5 থেকে শুরু, 5 থেকে বড় সকল সংখ্যা এবং এখান থেকে 10 পর্যন্ত, এইগুলো হচ্ছে এই 5 থেকে বড় এবং 10 পর্যন্ত সকল যত সংখ্যা আছে সকল সংখ্যার সেট হচ্ছে, মানে সকল বাস্তব সংখ্যার সেট হচ্ছে এইটা। এবং এইটাকে আমরা কিভাবে ব্যবধি আকারে প্রকাশ করব, তার আগে আমরা সংখ্যার আকারে একটু কল্পনা করে নেই কিভাবে হবে। এটা পজিটিভ ইনফিনিটি, এটা নেগেটিভ ইনফিনিটি। এখন দেখুন হয়তো এখানে কোথাও একটা 5 আছে আর এখানে কোথাও একটা 10 আছে, এই দুইটা সংখ্যাই তো আমার লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড। এবার দুইটাকে আমি সার্কেল দ্বারা আবদ্ধ করব। এখন দেখুন 5 কি এই সেটের উপাদান? না, বলা হচ্ছে 5 থেকে বড় সকল সংখ্যা এই সেটের উপাদান। তার মানে কি এই 5 থেকে বড় সকল সংখ্যা, 5 কে আমরা ইনক্লুড করব না, সকল সংখ্যাকে নিলাম। এবং বলা হচ্ছে 10 পর্যন্ত, অর্থাৎ 10 ও এই সেটের উপাদান। এখন এইটাকে কিভাবে আমরা ব্যবধি আকারে প্রকাশ করব? তার নিয়ম হচ্ছে আমরা প্রথমে লোয়ার বাউন্ড লিখলাম, তারপর আপার বাউন্ড লিখলাম। এইদিকে কিন্তু খোলা রয়ে গেছে, মানে এই 5টা কিন্তু এই সেটের অন্তর্ভুক্ত নয়, তো এইদিকে ওপেন ইন্টারভাল এবং এইটা বদ্ধ,
তাই এদিকে ক্লোজড ইন্টারভাল। এভাবেই আমাদের ইন্টারভাল বা এই ইন্টারভালের যে মানে সমস্যাগুলো এইভাবেই প্রকাশ করতে হয়। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন।